50-55টা মালটা যদি একটা গাছে থাকে তাহলে আপনার এখানে কতটা গাছ আছে? 270টা গাছে, একটা গাছে যদি 50টা মালটা থাকে তাহলে তো 270টা গাছ, এত মালটা। এটা হচ্ছে বাড়ি ওয়ান মালটা, যারে পয়সা মালটা বলা হয়। এই দেখেন পয়সা মালটার পিছনে পয়সার মতো দাগ আছে, এর চিনার উপর হচ্ছে পয়সা পয়সা মালটা, এই জন্যই পয়সা মালটাই বলে অনেকেই, কিন্তু এ বাড়ি ওয়ান, এর নাম হচ্ছে বাড়ি ওয়ান। আলহামদুলিল্লাহ, আপনার এই গাছে তো অসংখ্য মালটা হয়েছে, অসংখ্য মালটা হয়েছে। এটা রোপণের কতদিন পর মালটা হয়েছে? এই রোপণের 2 বছরের মাথায় মালটা এসে গেছে। মালটা ধরেছে 3 মাস আগে, মানে 1 বছর পরে মালটা এসেছে। এখন গাছের বয়স 2 বছর চলমান। 2 বছর চলমান। 2 বছর চলমান এই গাছটায় কতটা মালটা আছে আনুমানিক? আমার 50-55টা মালটা যদি একটা গাছে থাকে তাহলে আপনার এখানে কতটা গাছ আছে? 270টা গাছে, একটা গাছে যদি 50টা মালটা থাকে তাহলে তো 270টা গাছ, এত মালটা। চারাটা কোথা থেকে আনছিলেন? চারা আনছিলাম পূর্বাঞ্চল থেকে, এসপি সাজ্জাদের বাগান থেকে। এসপি সাজ্জাতের বাসা কোথায়? বলা হয় কাকলাস গ্রামের নাম। জেলা কোনটা? জেলা উপজেলা কালীগঞ্জ, জেলা ঝিনাইদহ। ও, আমাদের এলাকা থেকে। আমাদের এলাকায়। কত করে চারা আনছিলেন? 80 টাকা পিস। চারা রোপণের পরে কি কি ধরনের সার দিয়েছিলেন? চারা রোপণের পরে সার না, চারা রোপণের আগেই যেখানে চারা রোপণ করতে হবে সেই জায়গাটা তৈরি করে নিতে হবে। তৈরি করে নিয়েছি কেমন করে, যে 2 ফুট গর্ত করে ওর ভিতরে জৈব সার, গোবর সার দিয়েছি, টিএসপি, পটাশ এবং ঢ্যাপ দিয়ে গর্তটাকে বুঝাই দিয়ে, তারপরে ওই গর্তর উপরে কিছুদিন, মাস 15 দিন পরেই তারপরে হচ্ছে যে গাছটা পুঁতেছি। পোতার পরেই এই গাছের এত সুন্দর গতিবিধি। মানে আমার সাথে অনেকেই লাগিয়েছে, কিন্তু আমার মতো এত বড় বড় গাছ কারোর হয়নি এই টাইমে। এখন এই যে আপনার ফল ধরে অন্যান্য ক্ষতিকর কোনো কীট পতঙ্গ যেন না লাগে, এর জন্য কি কোনো স্প্রে করা প্রয়োজন হয়? এর মূলত যে হুল পোকা, এই হুল পোকাটা মালটায় কখনো লাগে না। মালটার উপরে ছালটা তিতো, এই জন্যই তিতোর কারণে ওই হুল ফোটানো, ওই পোকাটা লাগে না। কিন্তু এর একটা জিনিস ধরে রাখতে হয়, সেটা হচ্ছে যে এইটি মালটা যেমন চকচক করবে, এই চকচকার জন্য এক ধরনের দেওয়া হয়, ওই ছত্রাকজনক ওষুধ দিলে ওই মালটা ওইভাবে চকচক করে, ওইভাবেই। আচ্ছা, আমি এই যে পাশে পেয়ারা গাছে পিপি বাঁধা দেখছি, হ্যাঁ, এখন এই মালটায় কি পিপি বাঁধতে হয়? মালটায় পিপি বাঁধা লাগে না। কেন লাগে না? মালটার ওই বললাম না যে এই পেয়ারাটা যেমন পিপি না বাঁধলে হুল ফুটাই দেয়, আর হুল ফুটানো বিশেষ করে মালটা পেয়ারাটা না বাঁধলে বড় হয় না দ্রুত। হুল ফুটে এসে নষ্ট হয়ে যায় সে এক কথা, আবার বড় হয় না। এই জন্যই আর খোলা পেয়ারা বাজারে নিয়ে গেলে বাজারে কেউ নেয় না। এই জন্যই মালটাটা ওই রকম লাগে না। মালটাটা তেলা থাকলে এবং সুন্দর ফলে চেয়ারা থাকলেই মালটাটা বিক্রি হয়। আপনার এই মালটাটা আর কয় মাস পরে বাজারজাত করা যাবে? মালটাটা আর মাস 1.5 পরেই বাজারজাত করা যাবে। তখন আনুমানিক কত টাকা দাম পাবেন? ওটা বাজারের উপর নির্ভর করে, অনেক সময় 120 টাকা পাওয়া যায়, 80 টাকাও পাওয়া যায়, আবার 60 টাকাও পাওয়া যায়। এখন বাজারের উপর নির্ভর করে, বাজারে যখন পর্যাপ্ত পরিমাণ ওঠে তখন সেভাবে বাজার। আচ্ছা, এই মালটাটা কি আপনার শুধু দেশের বাজারে বিক্রি হবে নাকি বাংলাদেশ সাইডে বিদেশের বাজারও যায়? বাংলাদেশের মালটা কি বিদেশে যায়? মালটা এখনো মনে হয় সেরকমভাবে কোনোটা বাংলাদেশে আমদানি রপ্তানি নাই। ফল জগতে যদি ফল জগতে আমদানি রপ্তানি থাকতো তাহলে ফল চাষিরা অনেকটা লাভবান হতো। এই জন্যে আমি বাংলাদেশ সরকারকে অনুরোধ করব যে অবশ্যই যেন বাংলাদেশের আমদানি বা রপ্তানি ফল চাষটা নিয়ে অবশ্যই সরকার যেন এই সিদ্ধান্তটা নেয়, এবং বিদেশের সাথে আমদানি রপ্তানি ব্যবসাটা, ফলের ব্যবসাটা যেন করে সরকার। আচ্ছা, আর একটা বিষয়, সেটা হচ্ছে যে ইসলামের শরিয়া আইন অনুযায়ী আমরা জানি ফসলের একটা ওসর আছে। তা আপনার এই যে মালটা চাষ করেছেন আপনি, মালটার ওসরটা কি? মালটার ওষুধ যেমন যেমন ধানের ক্ষেতে যেমন ওষুধ, মালটার বিক্রি করা হবে কত, সেই পার্সেন্ট অনুযায়ী তাকে ওষুধ দিতে হবে। হাজার প্রতি যেমন যেটা আসে ওই হিসেব করে পার্সেন্ট হিসেবে ওষুধ দিতে হবে প্রতি বছরে। ওষুধ দেওয়া কি বাধ্যতামূলক? ওষুধ দেওয়া ফরজ। আচ্ছা, কোনো কারণে আমি ওষুধ দিলাম না বা দিলাম, ঠিক আছে, আমি মনে করেন উপর থেকে আমার ক্ষেত খামারে যারা আসলো, কাউকে 5টা, কাউকে 2টা, কাউকে 10টা মালটা আমি খেতে দিলাম হিসাব ছাড়া,
সেটাকে ওষুধ হিসেবে গণ্য হবে? না, এটা ওষুধ হিসেবে না, এটা সদকায়ে জারিয়া হিসেবে। তাহলে আপনাকে পরিপূর্ণরূপে হিসাব করে ওষুধ দিতে হবে। ওষুধ দিতে হবে। আচ্ছা, আপনার এখানে তো 150% জায়গা জুড়ে মালটা এবং পেয়ারা আছে। ইতিপূর্বে আপনি কি ওষুধটা আদায় করেন, নাকি এই যে আমি এখন এসে পেয়ারা খাচ্ছি এরকম ভাবে ওষুধ আদায় হয়ে যায়? না, আমি ওই ওষুধটা দিয়ে যাই। আচ্ছা, যারা খামারি আছে, চাষি আছে, তাদের ক্ষেত্রে আপনার এই ওষুধ সংক্রান্ত বিষয়গুলো আমি অনেক জায়গায় কৃষি প্রজেক্ট তৈরি করতে যে কৃষি ভিডিও করতে যে দেখি অনেকে ওষুধ সম্পর্কে জানে না, বোঝে না, জানার চেষ্টা করে না। তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি? অবশ্যই আমার পরামর্শ হচ্ছে এইটা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একটা স্পষ্ট আয়াতেই বলে দিয়েছে যে তোমাদের যে এই দেশে ফসল দিয়েছি তার থেকে ওষুধ আদায় করো। ওষুধ হচ্ছে আল্লাহর হক। আল্লাহ বলেছে যে ওষুধ দিতেই হবে। ওষুধ এই জন্য ফরজ করা হয়েছে। এই জন্য ওষুধ আমি বলবো যে প্রত্যেকটা খামারি, প্রত্যেকটা ব্যবসায়ী অবশ্যই ওষুধ দেবেন। ওষুধ ফরজ। ওষুধ যদি ফরজ এই বিধানটা যদি না স্বীকার করে, তাহলে তার প্রত্যেকটা সব কিছুই হারাম হয়ে যাবে। সে সারা বছর যা ইনকাম করবে সেটা হারাম হারাম বলে গণ্য হবে। খুব সুন্দর পরামর্শ, খুব ভালো লাগলো যে আপনি একজন সচেতন চাষি এবং ইসলাম সম্পর্কে আপনি চর্চা করেন এবং কন্টিনিউ আপনি ওষুধটা আদায় করার চেষ্টা করেন। যাক, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো। এখন আপনার এই যে মালটা, এই মালটা চাষ করতে যদি কোনো ব্যক্তি উদ্বুদ্ধ হয়, আপনার গাছে মালটা দেখছে আলহামদুলিল্লাহ দেখতেই ভালো লাগছে। যখন এটা হলুদ বর্ণ ধারণ করবে তখন এটা আরও সুন্দর লাগবে। এই নতুন চাষিদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি মালটা সংক্রান্ত বিষয়ে, যদি কেউ চাষ করতে চায়? যদি কেউ চাষ করতে চায়, এই জাতটা দেখে নেবে। এবং বাংলাদেশের মাটিতে দেখছি বাড়ি ওয়ান মালটাটাই সবচেয়ে ভালো হচ্ছে। আর অন্যান্য মালটাটার চেহারা ফিগার ভালো হয় না এবং বাজারজাত করা তেমন ভালো হয় না। এই ক্ষেত্রে আমি বলবো যে প্রত্যেকটা চাষি ভালো জাত দেখে এই বাড়ি ওয়ান মালটাটাই লাগাবেন, যেহেতু যারা লাগাবেন। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, এই ছিল আমাদের মালটার প্রতিবেদন। যদিও এই প্রতিবেদনটা করার কোনো ইচ্ছা ছিল না, আমি বাগানে এসেছি এবং মালটা বাগানে মালটা ধরা দেখে খুব ভালো লাগলো। আর যার কারণে এই ছোট্ট করে আপনাদের জানানোর জন্য এই প্রতিবেদনটা করলাম। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।